ওকে, এখানে কোশ্চেনটা আমরা একটু দেখি সবার আগে। ওকে, এখানে ফিগারটা যেটা দেয়া আছে যে এ এই পয়েন্ট থেকে একটা বলকে আমরা ছেড়ে দিব, বলটা নিচের দিকে পড়বে, ঠিক আছে, এবং বি পজিশনে এট দ্য সেম টাইম আরেকটা বল আছে, তো সেম টাইমে আমরা কি করব, বি পজিশন থেকে একটা বলকে উপরের দিকে থ্রো করব। তো তাইলে আমাদেরকে এখানে এটা ইনিশিয়াল ভেলোসিটি বলে দেয়া আছে কত, 19.6 মিটার পার সেকেন্ড। ওকে, তো আমাদেরকে জিজ্ঞেস করছে যে মানে গ্রাউন্ডের উপর তো এরা মিট করবে, কারণ একটা সময় বলটাও মাটিতে পড়বে আর এইটাও একটা সময় উপরে গিয়ে আবার মাটিতে ফিরে আসবে। তো মাটিতে তো এরা মিট করবেই, তো এই মাটিতে মিট করা ছাড়া উপরে এমন কোনো পয়েন্ট আছে কিনা যেখানে এরা মিট করবে, সেটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। তো সেটা আমরা কিভাবে বের করতে পারি, আমরা ধরে নিলাম যে ওরা সি পয়েন্টে মিট করবে, যেটা কিনা গ্রাউন্ডের থেকে এক্স হাইটে আছে। তো তাইলে ডেফিনেটলি এ পয়েন্ট থেকে এটা ডিসটেন্স হবে 120 মাইনাস এক্স, টোটালটা 120, এতটুকু এক্স, তাইলে বাকিটা হবে 120 মাইনাস এক্স। ওকে, তো এখন দেখো এই পয়েন্টে যে অবজেক্টটা আছে সেটার জন্য আমরা যদি s ut plus half gt square এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি, আমরা কিন্তু করতে পারি। এখানে t সেম এই কথাটা যে আমি লিখছি সেটা কি তোমরা বুঝতে পারো, যে মানে যে টাইমে এই অবজেক্টটা এখানে আসবে ঠিক সেম টাইমে এই অবজেক্টটাকে এখানে আসতে হবে ইফ দে হ্যাভ টু মিট, রাইট। তুমি যদি কারোর সাথে দেখা করতে যাও, তুমি যে টাইমে ওখানে গিয়ে পৌঁছাবা ঠিক সেম টাইমে তাকেও সেখানে এসে পৌঁছাইতে হবে। যদি তুমি আগে পৌঁছায় এবং সে পরে পৌঁছায়, তোমাদের দেখা হবে না, কাইন্ড অফ জিনিসটা ওইরকম, ঠিক আছে। দুটো অবজেক্ট সেম টাইমে এখানে এসে পৌঁছাইতে হবে, এই কারণে টিটা সেম, টি1 টি2 আমরা এটা ইউজ করে নিই। ইউটা ডিফারেন্ট, এটার জন্য ইনিশিয়াল ভেলোসিটি 0 আর এটার জন্য ইনিশিয়াল ভেলোসিটি 9.6। তো সেই ক্ষেত্রে আমার u1 u2 ইউজ করা উচিত ছিল, আমি করে নাই, তোমরা করে নিবে, ঠিক আছে। তো এখানে প্রথম যে অবজেক্ট, এই অবজেক্টটা যখন এই পজিশনে আসবে ওর কভার ডিসটেন্স কতটুকু, 120 minus x, s এর ভ্যালু 120 minus x, ইনিশিয়াল ভেলোসিটি 0, t ইনটু হবে হাফ, আর g হচ্ছে প্লাস 9.8, because the velocity is increasing as the body falls down, the velocity increases, so the acceleration will be positive, so plus 9.8 t square। এইখান থেকে আমরা x আর t এর একটা ইকুয়েশন বের করলাম, মূলত x এর জন্য একটা এক্সপ্রেশন বের করছি। ওকে, এবার b থেকে যে অবজেক্টটাকে আমরা উপরের দিকে থ্রো করছি সেটার জন্য আমরা s ut plus half gt square এই ইকুয়েশনটা আবার অ্যাপ্লাই করব। তো এই অবজেক্টটার জন্য কভার ডিসটেন্স কতটুকু, এই পয়েন্টে আসতে হলে ওর কতটুকু ডিসটেন্স কভার করে আসতে হবে, x, ঠিক আছে। তো তাইলে ওর জন্য কভার ডিসটেন্স x, ওর ইনিশিয়াল ভেলোসিটি 19.6 এবং g এর ভ্যালু আমি এখানে -9.8 বসাইছি, কেন, বিকজ as the body is going in the upward direction the velocity is decreasing, ঠিক আছে, বিকজ ডিউ টু গ্র্যাভিটি। ওকে, নেগেটিভ হবে, গ্র্যাভিটি নিচের দিকে কাজ করতেছে, এই কারণে ভেলোসিটি ডিক্রিজ হবে, সো অ্যাক্সেলারেশন নেগেটিভ। তো এখানে আমরা x এর যে ভ্যালুটা আমরা ইকুয়েশন 1 থেকে পাইছিলাম সেটাই আমরা এখানে বসাই দিয়েছি এবং আমরা t এর একটা ভ্যালু এখান থেকে বের করার চেষ্টা করছি। t এর ভ্যালুটা আসছে কি 6.12 সেকেন্ড, তার মানে কি ওরা 6.12 সেকেন্ড পরে গিয়ে মিট করবে। তো আমার জানতে হবে যে 6.12 সেকেন্ড পরে এরা যেখানে মিট করবে সেটা গ্রাউন্ডের থেকে কতটুকু হাইটে আছে সেটা আমি জানার চেষ্টা করি। তো সেটার জন্য আমি কি করলাম কি t এর যে ভ্যালুটা আমরা পাইছি সেটা ইকুয়েশন 1 এ বসাই দিলাম। ইকুয়েশন 1 এ বসায় দেখা যাচ্ছে x এর যে ভ্যালুটা আমরা পাচ্ছি সেটা একটা নেগেটিভ ভ্যালু। এখন x এর ভ্যালু এটা কি কখনো নেগেটিভ হওয়া সম্ভব? না, একটা ইম্পসিবল ঘটনা। তার মানে হচ্ছে কি অ্যাকচুয়ালি এরা মিট করার যে ঘটনাটা আমরা অ্যাজিউম করে নিছিলাম দ্যাট ইজ অ্যাকচুয়ালি নট পসিবল। এরা গ্রাউন্ডের উপরে কোনো পয়েন্টে মিট করবেই না। কি বলছি বুঝতে পারছো? হ্যাঁ, যেভাবে আমরা বের করলাম সেভাবে একভাবে বের করা যায়। আর আরেকটা প্রসেস, আমি আসলে টাইম টি এর দিকে তাকাই বুঝে গেছিলাম যে এরা আসলে গ্রাউন্ডের উপরে কোথাও মিট করবে না। কিভাবে বুঝলাম সেটা একটু আমি চাই তোমরাও একটু ফিল করো, ঠিক আছে, এই জিনিসটা শেখার চেষ্টা করো। খেয়াল করলে দেখবা এই যে অবজেক্টটার ভেলোসিটি কত 19.6, তাই না? এই অবজেক্টটা কতক্ষণ পর্যন্ত উপরে উঠবে তোমরা কি বলতে পারবা? 1 সেকেন্ড, 2 সেকেন্ড। অবজেক্টটা 2 সেকেন্ড পর্যন্ত উপরে উঠবে এবং 2 সেকেন্ড পরে আবার সে মাটিতে নেমে আসবে। এই যে 2 সেকেন্ড পর্যন্ত যে উপরে উঠবে সেটা কিভাবে বুঝছি বলো তো? কারণ আমার 9.8 এর যে মাল্টিপল সেগুলো কাইন্ড অফ মুখস্থ আছে, ঠিক আছে, অন্তত 19.6 তো মুখস্থ হয়ে আছে। একটা অবজেক্টে যখন আমি উপরের দিকে থ্রো করছি এটার ভেলোসিটি ছিল 19.6,
আমি জানি acceleration due to gravity is 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে কি 1 সেকেন্ড পরে ওর ভেলোসিটি 9.8 কমে যাবে। তো 19.6 থেকে 9.8 যদি তুমি মাইনাস করো এটা হয়ে যায় 9.8 এবং তারপরের 1 সেকেন্ডে আরো 9.8 কমে যাবে। তো 9.8 থেকে 9.8 কমে গেলে ভেলোসিটি হয়ে যাবে 0। তার মানে হচ্ছে বডিটা ম্যাক্সিমাম হাইটে উঠে গেছে যেখানে ভেলোসিটি 0। তার মানে বডিটা কতক্ষণ ধরে উপরে উঠতে থাকবে? 1 সেকেন্ড, 2 সেকেন্ড। তো আমরা জানি একটা বডি যদি 2 সেকেন্ড ধরে উপরে উঠতে থাকে ও সেখান থেকে আবার মাটিতে আসতে ঠিক এক্স্যাক্টলি 2 সেকেন্ড সময় নিবে, তাই না? তার মানে হচ্ছে এই বডিটাকে যখন আমরা থ্রো করছি তার 4 সেকেন্ডের ভিতরে বডিটা আবার মাটিতে ব্যাক আসবে। এখানে আমরা বের করছি 6 সেকেন্ড পরে ওরা মিট করবে। 4 সেকেন্ডের মধ্যে বডিটা অলরেডি মাটিতে। তো 6 সেকেন্ড পরে যদি ওদের কোথাও মিট করতে হয় সেটা গ্রাউন্ডে মিট করতে হবে। তোমরা কি জিনিসটা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আমি জানি না আসলে তোমাদেরকে কতটুকু শিখাইতে পারতেছি, বাট জিনিসগুলো আমি ফিল করি দেখে আমার কাছে অদ্ভুত রকম মজা লাগে জিনিসগুলো। মানে আসলে এত সুন্দর, এত লজিক্যাল সবকিছু। মানে যারা একটু সময় দিয়ে একটু স্টাডি করবে তারা অনেক মজা পাবে, কিন্তু পড়ার সময় তোমরা ম্যাক্সিমাম সময় প্রেশার নিয়ে ফেলো। ও মা গো, এটা এত কঠিন, এটা পরীক্ষাতে কেমনে করবো। এই পরীক্ষার টেনশনের কারণে তোমরা কোনো কিছু এনজয় করতে পারো না। যাই হোক, ফিজিক্সটা যদি একটু এনজয় করতে পারতাম। আমিও আসলে এনজয় করাইতে পারিনি, ঠিক আছে, আমি আরেকটু হয়তো ভালোভাবে। যাই হোক, এখানে এইটা এভাবেও করা যায়, আবার চাইলে ওই যে টাইম অফ ফ্লাইট দিয়েও তোমরা করতে পারো, যেটা একটু আগে বললাম আর কি, যে এই বডিটার টাইম অফ ফ্লাইট বের করবা, কত আসবে? 4 সেকেন্ড আসবে। টাইম অফ ফ্লাইট বের করার ফর্মুলা কি শিখাইছি তোমাদেরকে, t is equal to 2v0 divided by g। ঠিক আছে, তো খেয়াল করলে দেখবে এখানে কত আসে, 2 into 19.6 divided by 9.8, 4 সেকেন্ড আসবে। তো টাইম অফ ফ্লাইট যদি 4 সেকেন্ড হয় তার মানে 4 সেকেন্ডের মধ্যে এটা উপরে গিয়ে আবার এখানে চলে আসবে। 6 সেকেন্ড পরে যদি কাউকে মিট করতে হয় সে গ্রাউন্ডে মিট করবে, উপরে কোথাও মিট করতে পারবে না। তো সেটা দিয়েও তোমরা এভাবে বলে দিতে পারবে ইনশাআল্লাহ। ইমরানা, তুমি কি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। মজা লাগছে নাকি বলো? অনেস্টলি বলবা। না স্যার, লাগে নাই। এই, তুমি নাক ঝাড়তেই বিজি থাকো, উল্টাপাল্টা কথা বলিও না। স্যার, স্যার ওই যে আপনার মনে আছে আপনি হায়ার ম্যাথস এর টাইমে আমাদেরকে বলে দিছিলেন না যে কোঅর্ডিনেট জিওমেট্রি আসবে, তো ফিজিক্স এর টাইমে এমন কোনো নাই? হ্যাঁ আছে। বলেন ওইটা কোনটা? আছে সেটা বললাম, সেটা কেন বলতে হবে তোমাকে কোনটা? তুমি খালি বলছো যে কারণ স্যার হায়ার ম্যাথস এর টাইমে তো বলে দিছিলেন না যে কোঅর্ডিনেট জিওমেট্রি আসবে, তো ফিজিক্স এর টাইমে অ্যাট লিস্ট দুইটা তো বলে দেয়া লাগে। দুইটা, তোমার আনসারই করতে হবে দুইটা। তো রুল কথা স্যার বলতে ফিজিক্স কিভাবে এর করছো? মধ্যে মিক্স আসছে ক্রিয়েটিভ গুলি নাকি না? আসতে পারে, আসতে পারে। স্যার বলে দেন না, আপনি হায়ার ম্যাথস এর মধ্যে টিপ কত কিছু দিয়ে দিয়েছেন। হায়ার ম্যাথস ইজি বানাইছেন, ফিজিক্স আপনি বলে হার্ড বানাইছেন। তো একটু কিছু তো হেল্প করে দেন, বলে দেন। সত্যি কথা বলতে ফিজিক্স কোশ্চেন অনেক ইজি হয়েছে, হায়ার ম্যাথটা আমি একটু ডিফিকাল্ট বানানোর চেষ্টা করছিলাম, বাট তারপরে তোমরা পারছো, মাশাআল্লাহ, গুড। বাট ফিজিক্সটা এটা আমি খুবই ইজি ইম্পসিবল বানাইছি। স্যার, এটা ইম্পসিবল। সত্যি কথা বললাম, ফিজিক্স কোশ্চেন দেখা সবাই বলবা যে আসলেই কোশ্চেনটা অনেক ইজি হয়েছে। একটা যদি বলতে হয়, এটা তো গ্রুপে বলতে হবে, তোমাদেরকে আলাদা বললে তো এটা ঠিক হবে না, স্যার না? গ্রুপে বলে দেন, গ্রুপে এখন বলে দেন, এখনই বলে দেন, আমরা মনে করাই দিব তো নাহলে। বেশি চালাক তোমরা। ওহো, কোনটা বলবো? ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্ট, এটা নতুন পড়াইছি তো, এটার উপরে আগে কখনো তোমার আল্লাহ টেস্ট দাও নাই স্যার, এই ওইটা কেন কারণে। দিচ্ছেন? আমি তো ভাবছি হ্যাঁ, ওইটা দিবেন না। না এটা তো দিবই, এটা নতুন পড়াইছি না, এটা তো দিতেই হবে। খুশি, এটা একটু কেউ গ্রুপে লিখে দাও। আচ্ছা তোমরা লিখো না, আমি লিখবো, নাইলে আবার কেউ বলতে পারে যে তোমাদেরকে স্পেশালি আমি সাজেশন দিতেছি। স্যার এটা ক্রিয়েটিভের জন্য না? হ্যাঁ, এমসিকিউ এর কোনো মা বাপ নাই, সব আছে এমসিকিউতে। এমসিকিউ এবার অনেক বেশি ইজি করে ফেলছে, এখন মনে হইতেছে কোশ্চেনটা চেঞ্জ করা দরকার।
স্যার আমরা দেখবো তো কোয়েশ্চেন পেপার। সবাই কোশ্চেনটা খুলো। স্যার হ্যাঁ বলো। এখানে আমার একটা স্পেসিফিক প্রবলেম আছে, সেটা হবে আমি আছে না ফর্মুলা গুলোতে এইচ থাকে না, তো আমি বুঝি না যে কোন এইচটা ইউজ করতে হবে। এটা ডিপেন্ড করে আসলে কোন এইচ এর কথা বলতেছো, কোন ফর্মুলা। এক এক ফর্মুলাতে এইচ এর মিনিং এক এক রকম, আমরা ফর্মুলাগুলো বুঝবো। তুমি আমাকে ফর বলো। এক্সাম্পল প্রেসারের জন্য যদি বাইর করি তো কোন হাইট। দেখো প্রেসার P আমরা কি জানি, H রো G। এই H টা মানে হচ্ছে ডেপথ। ডেপথ মানে কি, ফ্রি সারফেস থেকে ডেপথ। এখন মনে করো এবি সারফেসের উপরে কতটুকু প্রেসার কাজ করতেছে সেটা তুমি জানতে চাও। এই এবি সারফেসটা তোমার ফ্রি সারফেস থেকে, ওয়াটারের যে ফ্রি সারফেস সেটা থেকে কতটুকু ডেপথে আছে, সেটাই হচ্ছে তোমার এইচ এর ভ্যালু। দ্যাট মিন্স 20 সেন্টিমিটার তুমি এখানে বসাবা। এখন মনে করো তুমি সিডি সারফেসের উপরে কতটুকু প্রেসার কাজ করতেছে সেটা জানতে চাও, তাইলে সিডি সারফেসটা তোমার ফ্রি সারফেস থেকে কতটুকু ডেপথে আছে সেটা হচ্ছে H1 প্লাস H2। ঘটনাটা কি বোঝা গেল? সেটা আবার বললেন। আবার বলবো না, ওকে ওকে। তাহলে সিডি সারফেস এটার উপরে কতটুকু প্রেসার কাজ করতেছে সেটা আমরা বের করার সময় যখন এইচ এর ভ্যালুটা বসাবো, এইচ এর ভ্যালুটা কোত্থেকে আসবে, সিডি সারফেসটা ফ্রি সারফেস থেকে কতটুকু ডেপথে আছে, কতটুকু ডেপথ, this depth which is equal to H1 plus H2, বুঝছি not স্যার। the height from the bottom, not the height from the bottom। এবার আসো আরেকটা ফর্মুলা যেখানে আমরা H ইউজ করতে পারি, সেটা হচ্ছে ভলিউম বের করার সময়। মনে করো এই যে আমরা ওয়েট অফ দ্য ডিসপ্লেসড লিকুইড বা বুয়ান্সি বের করি না, তখন আমরা বলি কি ভি রো জি। তো এই যে ভিটা, এখানে যে ভলিউমটা আমরা বের করি সেটা হচ্ছে ভলিউম অফ দ্য অবজেক্ট। সেখানে দেখবা যে আমরা ভলিউমের ফর্মুলা কি ইউজ করি, পাই আর স্কয়ার এইচ। এখানে যে এইচটা সেটা হচ্ছে হাইট অফ দ্য অবজেক্ট, যেটা কিনা শুধুমাত্র এতটুকু, which is এখানে H2 only। তার মানে এখানে H এর জায়গায় আমরা বসাবো H2। সো প্রত্যেকটা H এর মিনিং জানতে হবে আমাদেরকে, ঠিক আর আছে? বোনসি হ্যাঁ বোনসি বোনসি বলছি এই যে বলছির ফর্মুলা তো এটাই ও আচ্ছা। বলছি না, ভি রো জি। তো এখানে ভিটা বের করার জন্য যে H টা বসাবো সেটা হচ্ছে হাইট অফ দ্য অবজেক্ট। বুঝতে পারছো? আবার মনে করো ওয়ার্ক পাওয়ার এনার্জির কথা যদি তুমি চিন্তা করো, EP ইজ ইকুয়াল টু কি, mgh। এই যে এখানে যে h এর কথা বলা হয় না, দ্যাট ইজ হাইট ফ্রম দ্য গ্রাউন্ড। গ্রাউন্ডের থেকে বডিটা কতটুকু হাইটে আছে, দ্যাট h ইজ ইউজড হিয়ার। ঠিক আছে, হাইট ফ্রম দ্য গ্রাউন্ড। আবার মনে করো ফলিং বডিজ এর ফর্মুলাতে আমরা লিখি h ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ gt স্কয়ার। এখানে হাইট h না, এখানে h টা হাইট বোঝায় না, বোঝায় কি কভার ডিসটেন্স। এখন কভার ডিসটেন্স কি, আবার মনে করো একটা অবজেক্ট এখানে ছিল, এটা হচ্ছে গ্রাউন্ড। এখন অবজেক্টটা এখানে আসছে, গ্রাউন্ড বডিটাকে আমরা নিচের দিকে পড়তে দিছি এবং বডিটা এখন এখানে আছে। ওকে, তাহলে বডিটার কভার ডিসটেন্স কতটুকু, সেটা হচ্ছে এটা। এই h হচ্ছে কি, যেটা আমরা এখানে ইউজ করি। আমার মনে হয় কি সবচেয়ে ভালো তোমরা যদি একটু নোট নাও, নোটটাকে এরকম ভাবে নিবা, এই যে আমি এখানে যেগুলো দেখাচ্ছি না, যে এই ইকুয়েশনটা লিখে এটার পাশে এই ফিগারটা এঁকে তারপরে এইচটাকে অ্যারো দিয়ে দেখাই দাও, যে মানে এই এইচ এর মিনিং হচ্ছে এটা। দেন এই যে বুয়ান্সি ইজ ইকুয়াল টু এই ইকুয়েশনটা লিখে ভি এর অ্যারো দিয়ে লেখো পাই আর স্কয়ার এইচ, এবং সেই এইচটাকে তুমি অ্যারো দিয়ে দেখাই দাও H2 এর সাথে, তাইলে তুমি বুঝবা যে এই এইচটা বলতে আমার হাইট অফ দ্য অবজেক্ট বোঝায়। ওকে, ঠিক একেবারে প্রত্যেকটার জন্য ইন্ডিকেশন তোমরা তোমাদের মতো করে নোট বানাও, যেগুলো রিভিশন দিলে তোমরা বুঝবা, বাকি অন্য কেউ বোঝার দরকার নেই। কি বলছো, বুঝতে পারছো? হ্যাঁ স্যার।
তো এইভাবে যখন নোটগুলা বানাবা রিভিশন দিলে চোখের সামনে মনে পড়ে যাবে এবং দেখবা আমার ক্লাসগুলো চোখের সামনে ভাসবে। আমি যখন এরকম নোট নিতাম তখন কি হতো জানো, বাসায় যখন এগুলো রিভিশন দিতাম ফুল মানে রেকর্ডিং এর মতো ক্লাসটা আমার চোখের সামনে ভাসতো, যে মানে এই যে এটা লিখছিলাম তখন উনি এটা বলছিল, এটা যে লিখছিলাম উনি এটা এইভাবে এক্সপ্লেইন করছিল। তো যারা আসলে মনোযোগ দিয়ে ক্লাস করবে, মনোযোগ দিয়ে নোট নিবে, তাদের জন্য এটা হবেই, উইদাউট এনি এক্সেপশন ইনশাআল্লাহ। আচ্ছা যাই হোক, তো তাইলে এখানে কোনো কিছু সলভ করতে হবে ক্রিয়েটিভটাতে? না স্যার। ওকে, বুঝে গেছো তাইলে না? হ্যাঁ। যাক, ভালো মতো পড়াশোনা করো তাইলে ইনশাআল্লাহ। এক্সাম কোশ্চেন আসলে অনেক ইজি হয়েছে, ঠিক আছে? তো টেনশনের কোনো বিষয় নাই। আর প্লাস আরেকটা জিনিস,